বন্ধুগণ, আপনারা জানেন যে ব্যাটারি চালিত যানবাহনকে নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে চট্টগ্রামে প্রায় ৩,০০০ রিক্সা উচ্ছেদ করার ঘটনা ঘটেছে এবং এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় ঢাকা সহ ঢাকার বিভিন্ন এলাকায় এবং সারা দেশেরই বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত যানবাহনের বিষয়ে এই ধরনের নানান রকমের সিদ্ধান্ত সেটা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝেই আসছে। এই বিষয়টা নিয়ে কথা বলাটা আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি এই কারণে, কারণ ব্যাটারি চালিত যানবাহনের বিষয়টি বাংলাদেশে নতুন কিছু নয়। কোনো ক্ষুদ্র জনগোষ্ঠী বা কোনো খণ্ডিত কোনো জনগোষ্ঠী এটার সাথে জড়িত এরকমও নয়। আমরা যদি একটু সংখ্যাটার দিকে তাকাই তাহলে বর্তমানে সারা বাংলাদেশে ব্যাটারি চালিত যানবাহনের যে সংখ্যা সেটি ধারণা করা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের একটি রায়ও যে সংখ্যাটি উল্লেখিত ছিল সেটা হিসাব করে দেখা যায় যে প্রায় 50 লাখ যানবাহন সারা বাংলাদেশে চলছে, ব্যাটারি চালিত যানবাহন। এর মধ্যে রিক্সা আছে, ইজি বাইক আছে এবং আরো দু একটি ভ্যারিয়েন্ট সেটি আছে। এখন এই 50 লাখ যানবাহনের সাথে প্রায় 2.5 কোটি মানুষের জীবন এবং জীবিকা যুক্ত আছে। এই 50 লাখ যানবাহনের সাথে আমরা দেখেছি যে বিভিন্ন রকম টায়ার পার্টস বিক্রি করার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম ওয়ার্কশপ থেকে শুরু করে ব্যাটারির তৈরির কারখানা থেকে শুরু করে গ্যারেজগুলির এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে প্রায় 41 রকমের খাত আছে যেগুলি এই ধরনের যানবাহনের সাথে যুক্ত। এবং এর সাথে আমরা আরো দেখেছি যে এই 50 লাখ যানবাহনের সাথে যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটাও কিন্তু প্রায় 50,000 কোটি টাকার বিনিয়োগ এখানে আছে। তাহলে এই 12-13 বছর ধরে ধারাবাহিকভাবে এই যে একটা ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠলো, এই বিপুল সংখ্যক মানুষের জীবন এখানে যুক্ত হলো, সেই বিষয়ে কিন্তু আমরা সরকারকে কখনোই দায়িত্ব নিতে দেখিনি। এবং এর আগে আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার ছিল, তারাও কোনোদিন এই বিষয়টি নিয়ে একটি সত্যিকারের যে পদক্ষেপ নেওয়া সেই বিষয়টি তারা নেয়নি এবং বর্তমান সরকারের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই পদক্ষেপ দেখতে পাচ্ছি না। বরং আমরা দেখতে পাচ্ছি যে একইভাবে উচ্ছেদ করার মধ্য দিয়ে এই সমস্যার একটা তড়িৎ সমাধান তারা করতে যাচ্ছেন। আমরা এখানে একটু বলতে চাই যে সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমরা কিন্তু 2012 সাল থেকে সারা দেশে এই বিষয়টি নিয়ে ধারাবাহিক আন্দোলন করে আসছি। আমরা পরিষ্কার করে একটা কথা বলেছিলাম যে সেটা হচ্ছে এই যানবাহনগুলিকে একটা নীতিমালার আওতায় নিয়ে আসতে হবে এবং সেই নীতিমালার কথা বলার ক্ষেত্রে আমরা বলেছি যে এটির সেই ডিজাইনটি যেহেতু এটা একটা সেলফ মেড ডিজাইন, ফলে এই ডিজাইনটি কারিগরিভাবে ত্রুটিপূর্ণ হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা বলেছি যে এখানে একটা ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে ব্যালেন্স ডিজাইন, সেই ডিজাইনটাকে এখানে প্রস্তাব করা হোক, সেটা কিন্তু আমরা শুরুর থেকে বলেছি। একটা নীতিমালা করে এই চালকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে লাইসেন্স দেওয়া হোক, গাড়িগুলিকে রেজিস্ট্রেশন দেওয়া হোক এবং সেখানে বিআরটি এর একটা ভূমিকা আমরা ধারাবাহিকভাবে দাবি করে আসার পরে 2019 সালে কিন্তু বিআরটি একটা খসড়া নীতিমালা প্রণয়ন করেছিল এবং সেই খসড়া নীতিমালার উপর তারা এখানে সবার মতামত চেয়েছিল। সেই মতামত গ্রহণ করার পরে 22 সালে নীতিমালাটা চূড়ান্ত করে বিআরটিএ সড়ক পরিবহন মন্ত্রণালয়ে নীতিমালাটি হস্তান্তর করে। 22 সালের পরে 24 সাল পর্যন্ত আমরা কিন্তু সেই মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে বহুবার দ্বারস্থ হয়েছি, কিন্তু মন্ত্রণালয় নীতিমালাটি চূড়ান্ত করেনি। সর্বশেষ 2024 সালে আমরা জানতে পারলাম যে এই মন্ত্রণালয়ে নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পথে আছে। 24 সাল চলে গিয়ে 25 সাল চলে এসেছে। রিক্সা শ্রমিকরা, ইজি বাইক শ্রমিকরা এখন পর্যন্ত লাইসেন্স পায়নি, কিন্তু কি পাচ্ছে তারা? আবারও উচ্ছেদ অভিযান। আমরা বারবারই বলতে চাই যে আজকে 50 লাখ যানবাহনকে উচ্ছেদ করা এটা একটা অবাস্তব চিন্তা এবং এই চিন্তা যারা করছেন তারা আসলে এই 2.5 কোটি মানুষের জীবন জীবিকার কি নিরাপত্তা তারা দিতে চান সেই বিষয়ে কিন্তু তাদের কোনো প্রস্তাব আমরা শুনি না। সেই কারণে আমরা বলতে চাই যে এখানে বিআরটিএ যে কাজটি অর্ধেক করে এখানে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে হস্তান্তর করেছে, বুদ্ধিমানের কাজ হবে, গণমুখী শাসকের কাজ হবে এই নীতিমালাটিকে চূড়ান্ত করে এই গাড়িগুলিকে একটা প্রক্রিয়ার আওতায় আনা এবং আমরা অবিলম্বে সেই কাজটি করারই দাবি জানাচ্ছি। এই গাড়িগুলি নিয়ে কিছু কথা প্রচলিত আছে যে এই গাড়িগুলি খুবই দুর্ঘটনা করে, এই গাড়িগুলির কারণে যানজট হচ্ছে এবং এই ধরনের নানান রকম কথা আমরা শুনতে পাচ্ছি যে এই গাড়িগুলি বিদ্যুৎ চুরি করে। দুর্ঘটনার প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে যে কোনো গাড়িতে দুর্ঘটনা হতে পারে, এটা যেমন ঠিক। আবার এই গাড়ির যদি কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা হয়ে থাকে তাহলে সেটির সমাধান কিন্তু হতে পারে যে একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং দিক থেকে পরীক্ষিত একটা ডিজাইন। এই গাড়ির যদি চাকাটা একটু মোটা করতে হয়, সিটটা যদি নিচু করতে হয়, গাড়ির যদি বডিতে পরিবর্তন আনতে হয়, সেটি তো একটি প্রস্তাবিত ডিজাইন যদি আজকে দেয়া হয় তাহলেই কিন্তু এটি শুধুমাত্র সম্ভব। এবং আমরা যতদূর জানি বিআরটিএ যে নীতিমালাটি সড়ক পরিবহন মন্ত্রণালয় দিয়েছে সেখানে কিন্তু বুয়েট প্রস্তাবিত একটি ডিজাইন তারা প্রস্তাব করেছেন এবং যে গাড়িগুলি বর্তমানে আছে সেগুলিকে মডিফাই করার জন্য তারা সেখানে একটা টাইম ফ্রেম দেওয়ারও কিন্তু প্রস্তাব করেছেন। এটি হতে পারে একটি সমাধান এবং এই সমাধানটি যদি করা হয় তাহলে কিন্তু কারিগরি ত্রুটির কারণে যে দুর্ঘটনার কথা বলা হচ্ছে সেটা অনেক কমে আসবে। এবং এখানে আরেকটা বিষয় আমাদের বলতেই হয় যে মহাসড়কে
তিন চাকার যানবাহন সেটি বাংলাদেশে কিন্তু অনেক মহাসড়ক আছে যেগুলি আঞ্চলিক মহাসড়ক, সেইখানে এই গাড়িগুলি চলতে হলে একটা সাইড লেন বা একটা সার্ভিস লেন সেটি নির্মাণ করাটি কিন্তু খুবই প্রয়োজন। আমরা ভাঙ্গার যে হাইওয়েটি আছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে তিন চাকার যানবাহনের জন্য সেখানে বাইপাস লেন, সার্ভিস লেন সেগুলি নির্মাণ করা হয়েছে। তো আমরা বলতে চাই যে এই সার্ভিস লেনটা যদি নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই গাড়িগুলি বড় গাড়ির সাথে একসাথে চলতে হয় না, এবং সেটা মানুষের জন্য যেরকম সুবিধাজনক হয়, যারা শর্ট ডিস্টেন্সে যাতায়াত করছেন তারা অনেক সময় গণপরিবহন, বাংলাদেশে সেই গণপরিবহনটা এত অ্যাভেলেবল না যে তারা এগুলি ব্যবহার করবেন। ফলে তিন চাকার যানবাহন বাংলাদেশের একটি বাস্তবতা, এবং ব্যাটারি চালিত যানবাহন কিন্তু সেই বাস্তবতার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে পারে। আমাদের দেশে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এই গাড়িগুলি সারা বাংলাদেশে যতটুকু বিদ্যুৎ কনজিউম করে, বিদ্যুৎ বোর্ডের হিসাব অনুযায়ী এটা 250 থেকে 300 মেগাওয়াট, যেটা খুবই কম। এবং বিদ্যুতের সঠিক ব্যবহার যদি কেউ করে থাকে সেটা কিন্তু ব্যাটারি চালিত যানবাহনই করছে। আজকে রিক্সাগুলি মাত্র 3 ইউনিট বিদ্যুৎ দিয়ে তারা কিন্তু এখানে সারাদিন তার গাড়িটা চলছে। একটা ইজি বাইক 8 থেকে 10 ইউনিট বিদ্যুৎ দিয়ে তিনি কিন্তু সারাদিন গাড়ি চালাচ্ছেন। ওই 8 বা 10 ইউনিট বিদ্যুৎ দিয়ে একটা পরিবার চলছে, ওই 8-10 ইউনিট বিদ্যুৎ দিয়ে একটা জনগোষ্ঠী তাদের জীবনযাপন করছে। কিন্তু আমরা অনেক সময় কিন্তু এই কথাটা বলার সময় আমরা মনে রাখি না যে একটা এসিতেও কিন্তু ঘন্টায় 3 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। আমরা এই বিদ্যুৎটা খরচ করতে রাজি আছি, কিন্তু রিক্সা শ্রমিক 3 ইউনিট বিদ্যুৎ দিয়ে যখন চার্জ দেয় তখন সেটাকে আমাদের কাছে অপচয় যদি মনে হয়ে থাকে, এই মনে হওয়াটা আসলে কতটুকু তথ্যগতভাবে সঠিক এবং কতটুকু আমরা ধারণা থেকে বলি সেটা আমাদের বিবেচনা করা দরকার। বন্ধুগণ, আমাদের এই রিক্সাগুলিকে আমরা অবশ্যই মনে করি যে এটিকে ডিজাইনগতভাবে যদি পরিবর্তন করতে হয় সেই পরিবর্তনও করা যেতে পারে। যদি এই চালকদেরকে প্রশিক্ষণ দিতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া যেতে পারে। এই গাড়িগুলিকে রেজিস্ট্রেশন লাইসেন্সের জন্য যে নীতিমালাটা সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পড়ে আছে সেই নীতিমালাটি চূড়ান্ত করা যেতে পারে। কিন্তু যেটি করা যেতে পারে না সেটি হচ্ছে 2.5 কোটি মানুষের পেটে লাথি মারা। 2.5 কোটি মানুষের পেটে লাথি মারা যেতে পারে না। এবং এই 2.5 কোটি মানুষের জীবন জীবিকা যে যানবাহনের সাথে সরাসরি যুক্ত, সেই যানবাহনকে অবশ্যই আমাদের একটা প্রক্রিয়ার মধ্য থেকে কিভাবে নিরাপদ করা যায়, কিভাবে বৈধ করা যায়, এই মানুষগুলিকে কিভাবে একটা স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে আসা যায়, যেখানে তার কর্মক্ষেত্র নিয়ে তার এইরকম অনিশ্চয়তায় প্রত্যেকদিন উচ্ছেদ অভিযানের ভয়ে তার লুকিয়ে থাকতে হবে না, পুলিশের লাঠির ভয়ে তার গাড়িটা গ্যারেজের মধ্যে তালা মেরে রাখতে হবে না। সেই রকম একটা সমাধান কিভাবে করা যেতে পারে সেটি নিয়ে কিন্তু সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে তাদের প্রস্তাবনা দিয়ে আসছে, এবং আমরা আবারও বলতে চাই যে প্রয়োজনীয় নীতিমালাটি প্রণয়ন করে এই শ্রমিকদেরকে, এই চালকদেরকে একটা প্রশিক্ষণের মধ্যে নিয়ে এসে তাদেরকে লাইসেন্স প্রদান করা, রেজিস্ট্রেশন প্রদান করা, এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখানে বাইপাস লেন নির্মাণ করা, পার্কিং স্ট্যান্ড নির্মাণ করা, সেগুলি হতে পারে এই সমস্যার একটা ফিজিবল সমাধান। কিন্তু যেভাবে চট্টগ্রামে উচ্ছেদ হচ্ছে, 3000 গাড়ি যেভাবে মনসুরাবাদ কলোনিতে রেখে দেওয়া হয়েছে, এরকম অমানবিক দৃশ্য, এই অমানবিক দৃশ্য দিয়ে কখনো একটা সমাজের বাস্তব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমরা বলতে চাই আমাদের সমাধানটি অবশ্যই মানবিক হতে হবে এবং বাস্তব হতে হবে। সেই কারণে ব্যাটারি চালিত যানবাহনের জন্য সংগ্রাম পরিষদ তাদের লাইসেন্সের দাবিতে লড়াই করছে, এবং আমরা মনে করি সমাজের প্রত্যেক সচেতন মানুষের এই লড়াইয়ে সংহতি জানানো দরকার। ধন্যবাদ।